সেইখানে তৈরি করে দেওয়ার পরে আমি বাড়িতে কিছু মুরগি হলো উঠাইছি। উঠানোর পরে বাঁশের একটা শাখু পার দিয়ে তারপরে আমার খামারে যাইতে হয়। যে জানি বন্যা হইলো আমার মুরগিগুলো সরাইতে না হয়, এই জায়গায় জানি থাকতে পারে। অনেক সময় অনেক টাকা ব্যয় করে ফেলে, ওটা একটা হিসাব থাকে না। মানে ওই জায়গায় থেকে ডিম বিক্রি করলাম কি বাচ্চা বিক্রি করলাম, ওই টাকাটা মনে করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষি ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মানিকগঞ্জের সাটুরিয়াতে চলে আসছি একজন নারী উদ্যোক্তার খামার দেখব বলে, যিনি প্রথম দিকে সেই 2 বছর আগে মাত্র অল্প সংখ্যক কিছু মুরগি দিয়ে ঘরোয়াভাবে মুরগি পালন শুরু করেন। সেখান থেকে কিন্তু পর্যায়ক্রমে একদম সমন্বিত একটি খামার বাড়ি উনি গড়ে তুলেছেন। এখানে যদি একটু খেয়াল করে দেখেন যে মুরগির সাহায্যে কুচো বসিয়ে সেখান থেকে বাচ্চা উৎপাদন করেছে এবং এর পাশাপাশি কিছু কবুতর পালন করছে, ছাগল পালন করছে এবং খুব সুন্দর একটি শেডও কিন্তু নির্মাণ করেছে, যেখানে এই মুরগির সাহায্যে বাচ্চা ফুটানোর পরে সংখ্যা বৃদ্ধি করে মুরগিগুলো পালন করা হচ্ছে। আমরা এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে অল্প সংখ্যক মুরগি দিয়ে কিভাবে খামার আকারে মুরগি পালন করা যায়, বা এই মুরগি পালন করে আর্থিকভাবে লাভবান হওয়ার যে একটা মানুষ চেষ্টা করছে, সেখানে আসলে কতটুকু সেটা পূরণ করা সম্ভব হয়ে উঠছে, এই ব্যাপারগুলোই আপনাদেরকে আমরা বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। মুরগি পালন করেন, ছাগল পালন করেন এবং তার পাশাপাশি কবুতরও পালন করেন, এবং জানলাম যে মাত্র 4-5টা মুরগি দিয়ে আপনার এই মুরগি পালাটা আসলে শুরু হয়। এই সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আসেন তাহলে। আমার প্রথমে শুরু হয় বাড়িতে মুরগি পালা। হ্যাঁ, বাড়িতে মুরগি পালতে পালতে আমার একটা উৎসাহ জাগে যে আমি যদি এই মুরগিগুলো কিছু বাড়াই, বাড়ানোর পরে মানে কিছু বিক্রি করলে, কিছু মানে টাকা ইনকাম করলে আমার সংসারে কিছু একটা ঘাটতি পূরণ হবে। আমি ওইটাই আশা করে পরে কি বাড়িতে আগে থেকে মুরগি পালতাম। আচ্ছা, যে উৎসাহ যাওয়ার পরে মনে হলো যে আমি যদি একটা ফার্ম হিসেবে দেশি মুরগি পালন করি তাহলে আর কি একটু বড়ের দিকে যাইতে পারবো। সেই কথা ভাইবে পরে আমার বাবুর আব্বারে বলছি, পরে সে আমাকে একটা শেড তৈরি করে দিছে। সেইখানে তৈরি করে দেওয়ার পরে আমি বাড়িতে কিছু মুরগি হলো উঠাইছি। উঠানোর পরে বাচ্চা উঠাই আমি ওই জায়গায় নিয়ে বড় করছি। বড় করার পরে তারপরে এখন আবার একটা ইনকিউবেটর কিনছি, সেখানে ডিম দিয়ে বাচ্চা ফুটাইছি। আচ্ছা, এই যে 5-6টা মুরগি খুব বেশি না আসলে না, এই মুরগি থেকে বর্তমান সময়ে যে আপনি শেড দেখলাম আমরা, বিশাল একটা শেড আপনি তৈরি করছেন, সেখানে মুরগি পালন করছেন, এভাবে পালন করে কি আসলেই খামার করা সম্ভব? হ্যাঁ, একটা নারী যদি উদ্যোগ মানে মনের ভিতরে সাহস নিয়ে শুরু করে সে পারবে। আমার মনে হয় সে পারবে, কারণ আমি হলো বাড়ির 6-7টা মুরগি দিয়ে শুরু করে যখন মনের ভিতরে উৎসাহ জায়গায় যখন আনন্দিত আছি, তখন আমার মনে হয় যে আরো মহিলারা এটা মনে করলে পারবে। তারা যদি মনে করে যে না, মুরগি পালন করে কিছু টাকা আয় করা যায়, কিছু টাকা সংসারে দেওয়া যায়, তাহলে মনে হয় যে অনেকেই পারবে আমার মতো করে। এইখানে একটা মুরগি দেখলাম যে অনেকগুলো বাচ্চা নিয়ে বসে আছে। আমার এই মুরগিটার বয়স কিন্তু 5 বছর। সে অনেকবার বাচ্চা দিচ্ছে আমারে। এই যে আজকে দেখতেছেন বাচ্চা, ওর কাছে বাচ্চা আছে 13টা বাচ্চা আছে। আজকে 15 দিন ধরে উঠছে। আর একটা মুরগি কুচে বসানো আছে। আবার আমি ইনকিউবেটর ডিম দিছিলাম, সেগুলো আজকে 5 দিন ধরে বাচ্চা বের হয়েছে, সেগুলো বোর্ডিং আছে। এইটা আপনার 5 বছর যাবত এই মুরগিটা আমরা অনেক বাচ্চা দিতেছে। হ্যাঁ, 5 বছর। কতদিন পর পর এটাকে কুচে বসাই দেন বা উমে বসাই দেন? এখন ওরে যদি আমি বাচ্চাদের রাখি তাহলে মনে করেন 2 মাস পর পর কি 2.5 মাস পর পর আমার হলো ডিমে দিলাই, ডিম দেওয়ার পরে আবার কুচে বসে দেয়। আর যদি ওর কাছ থেকে আমি বাচ্চা সরিয়ে বোর্ডিংয়ে পালন করি তাহলে মনে করেন যে 20 থেকে 25 দিন পর আবার ডিম দেয় কুচে বসানোর পরেও। আপনি আসলে কোনটা করেন, মানে মুরগির সাথেই রেখে দেন নাকি আলাদাভাবে ব্রুডিং করেন? এখন আলাদাও করি, আবার এটা একটা মুরগির সাথে বাচ্চা রাখছি, আবার বোর্ডিং আলাদা করি। একটা মুরগির সাথে বাচ্চা, এটা মার সাথেই থাকে বাড়িতেই। এদের ভ্যাকসিন করেন না? হ্যাঁ, ভ্যাকসিন করি। কি ভ্যাকসিন করেন? 5 দিনে একটা BCRDB দেই, আর 21 দিন পরে একটা দেই, আর 35 দিনে ফাউল পক্স দেই, আর 50 দিনে ক্রিমির ডোজ দেই, 60 দিনে RDB দেই।
এগুলো কি সব আপনি নিজেই করেন? হ্যাঁ, আমি নিজেই করি এগুলো সব। আপনি কোনো ধরনের প্রশিক্ষণ নিয়েছিলেন নাকি? না, আমি কোনো প্রশিক্ষণ নেই নাই। এগুলো আর কি প্রাণী সম্পদ অফিসে যে স্যারের কাছে বলছিলাম, পরে স্যারে বললো যে এইসব এগুলো দিতে হয়। পরে ওই স্যারে ওগুলো আমার বইলা দিছিল, পরে আর কি এগুলো নিজেই করি ওই জায়গা থেকে আইনি। মানে এখন আপনার ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কারো কাছে যেতে হয় না? না, আমার কারো কাছে যেতে হয় না। আমার এই বাচ্চাগুলো দেখেন টনটনা, এখন ওই যে মায়ের সাথে চলাফেরা করতেছে। মুরগির সাথে রেখে দিলে সুবিধা আসলে কি? মুরগির সাথে সুবিধা কি, মুরগির সাথে রাখলে আপনার কোনো বোর্ডিং এ মানে তাপমাত্রা কোনো হিসাব করতে হয় না। মায়ের যে তাপ আছে ওই তাপে ওরা হলো বোর্ডিং এর তাপমাত্রাটা পেয়ে যায়। আলাদাভাবে আপনার কোনো যত্ন নিতে হয় না? আলাদাভাবে কোনো যত্ন নিতে হয় না, শুধু খাবারটা দিলেই হয়ে যায় ওগুলো। আচ্ছা, চলেন আপা, আপনার ওই যে বড় যে শেড যেটা আমাদের দেখালেন, ওইটা আমরা আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদেরকে আসলে দেখাই যে একজন নারী উদ্যোক্তা মাত্র 5-6টা মুরগি দিয়ে এখন কত বড় খামার আসলে গড়ে তুলেছে। এখানে ওনার বাড়ির মধ্যে কিছু মুরগি পালন করছে, সেটা আমরা আপনাদেরকে দেখালাম। এখন দেখাবো যে এই মুরগি মানে সংখ্যা বৃদ্ধি করে করে কত বড় খামার উনি আসলে গড়ে তুলেছে। চলুন আমরা একটু দেখি এবং আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আসেন ভাই, ওই দিকে আমার একটা খামার, আর যাওয়ার সময় একটা শাঁখো পাড় দিতে হবে। আর বাঁশের শাঁখু? হ্যাঁ, বাঁশের একটা শাঁখু। এই তো আমার খামারে যাই আমরা, দেখাই আপনাকে খামারটা। এত উঁচা কেন আপা? এত উঁচা, এখানে আবার বন্যা হলে পরে প্রায় 5 ফুট উঁচা পানি হয়। আচ্ছা, এই জন্য ওইটা মনে করে আমি আর কি 5 ফুটের কাছাকাছি একটু উঁচা করে দিচ্ছি। মানে মাটি থেকে 5 ফুটের কাছাকাছি উঁচা করে দিচ্ছি, জানি বন্যা হইলেও আমার মুরগিগুলো সরাইতে না হয়, এই জায়গায় জানি থাকতে পারে। আচ্ছা, মুরগি পালা যাবে কতগুলো আপনার এখানে? আমার এখানে 350 মুরগি পালা যাবে। 350? 350। খরচ কেমন গেছে এটা তৈরি করতে? আমার এখানে খরচ গেছে প্রায় 80 থেকে 90 হাজার টাকা গেছে খরচ। তো অনেক টাকা খরচ হয়েছে আপনার। হ্যাঁ। আচ্ছা, মুরগি টোটাল আছে কতগুলো আপনার এখানে? আমার এখানে টোটাল আর কি মোরগ মুরগি সহ এখন 90 থেকে 95টা মুরগি আছে এখানে। হ্যাঁ, এখানে। এই সবই কি আপনার ওই আমার ওই বাড়ির মুরগির থেকে শুরু করে এখানে। ডিম কেমন পান? কারণ মুরগি তো সব নিজেরই, ডিমের সংখ্যা কি ওইভাবে আসলে পান কাঙ্ক্ষিত? হ্যাঁ, ডিম আসে এখন প্রতিদিন 20টা 25টা এরকম 30টা, মানে রানিং এর মধ্যে আছে তো, কিছু কুচে বসে, আবার কিছু ডিম পারে, এইরকমই মানে আপ ডাউনের মধ্যে আছে ডিমগুলো। কুচু বসলে এগুলো সারানোর কোনো পদ্ধতি নেই? হ্যাঁ, আমি পদ্ধতি করছি তো আমার খামারে। ওই খাঁচা দিয়ে একটা আলাদা এক্সট্রা রুম বানাইছি, ওই কয়েকটা মুরগির সাথে একটা করে মোরগ দিয়ে রাখি। ওই 4 থেকে 5 দিন রাখলে মুরগিগুলো আর কি কুচের এই ভাবটা ছুটে যায়। আচ্ছা, এই হ্যাঁ, আমি এই ব্যবস্থাটাই করছি এই জায়গায়। কোনো ওষুধ বা মেডিসিন দেন নাকি? না, কুচের জন্য কোনো ওষুধ মেডিসিন তো লাগে না। একটা মোরগ থাকলে আর কয়েকটা মুরগি একসাথে থাকলেই মোরগ যে ছুটে যায় ওইটা। আপনার এই মুরগি তো পালার অভিজ্ঞতা অনেক দিন, 2 বছরের উপরে, এবং আপনি আমাদের ক্যামেরার বাইরে তখন বলছিলেন যে একদম মানে ভাইয়ের সাথে সংসার জীবন 20 বছর 18 বছর তার আগে থেকেই মানে মুরগি পালা শুরু করছেন, মানে একদম অনেক বছরের অভিজ্ঞতা আপনার। তো এই যে এত বছর যাবত মুরগি পালেন, মুরগির আসলে কি মনে হয়, মানে এই মুরগি পালন করে কি বাণিজ্যিকভাবে অর্থ উপার্জন করা মানে যাবে কিনা, বা এটার আসলে সঠিক মাধ্যম কিনা, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এখন, আগে তো আমি বাড়িতে পালতাম, তাই আমি অনেকটা মনে করেন লাভবান হয়েছি, কিছু মুরগি পালতাম বাড়িতে ছাইরে। আর এখন যে আমি একটা শেড তৈরি করছি, ওই শেডের মধ্যে যে আমার মুরগিগুলো আছে, তাতে আমি মনে করি যে ওদের যে ডিমগুলো আসে, ওদের যে ডিমগুলো আমি বিক্রি করি কি বাচ্চা ফুটাই, এতে থেকে মনে করে যে ওদের খরচ বাদ দিয়েও মনে করেন যে আমার কিছু টাকা থেকে যায় এই মুরগিতে থেকেই। কেমন থাকে আপনার? কেমন থাকে মনে করেন যে আমার আছে না যে অনেক সময় অনেক টাকা ব্যয় করে ফেলে, ওটা একটা হিসাব থাকে না, মানে ওই জায়গা থেকে ডিম বিক্রি করলাম কি বাচ্চা বিক্রি করলাম, ওই টাকাটা মনে করেন ওই ওদেরকে খরচ করে আবার আমার সংসারে আমি ভাঙা ফেলে, ওটা একটা হিসাব করি নাই এখনো। আচ্ছা, এই ডিম কি বিক্রি করে দেন? মানে হ্যাঁ, আমি ডিম বিক্রি করে দেই, আর হলো বাচ্চা ফুটাই, এভাবেই আছি। কেমন দরে ডিম বিক্রি হয় আপনাদের? আমার এখানে 60 টাকা হালি, 60 টাকা হালি ডিম বিক্রি করা হয়। এটা কি খাওয়ার ডিমটা? খাবারের ডিমটা, খাবার আর বীজ ডিম একইভাবে বিক্রি করা হয়, এখানে কোনো উল্লেখ করা হয় না, মানে কোনো তফাৎ নাই? না, কোনো তফাৎ নাই। মানে যদি কেউ চায় নিয়ে খাবে, আবার যদি কেউ চায় বাচ্চা ফোটাবে, সে ওইভাবেই আর কি বিক্রি করে দেয় একই দামে। আচ্ছা, এই
এদের রোগ বালাই আসলে কেমন হয় আপা? কারণ যেহেতু অনেক বছর যাবত মুরগি পালেন, আপনার একটা ভালো ধারণা আমরা আসলে মনে করছি। আমাদের এই সম্পর্কে একটু জানাবেন যে এই দীর্ঘ এত বছরের মুরগি পালার অভিজ্ঞতা থেকে কি মনে হয় যে মারাত্মক রোগ আসলে এই দেশি মুরগি সব থেকে বেশি কোনগুলো হয়? মারাত্মক রোগের মধ্যে আমি অন্য কোনো রোগের কোনো আক্রান্ত হয় নাই। বেশি আমার আক্রান্ত হয়েছে ঠান্ডা আর কড়াই যেটা, এই দুইটা রোগে আমার বেশি আক্রান্ত করছে। এমনি আর কোনো রোগের সম্মুখীন আমি হই নাই এই মুরগির সাথে। তখন এগুলোর আসলে চিকিৎসাগুলো কিভাবে করতেন? তখন চিকিৎসার মধ্যে হয়তো ঠান্ডার ওই প্রাকৃতিক দিতাম, আর সাথে সাথে হয়তো রেনামাইসিন কি রেনামক্স এগুলোই দিতাম, আর কিছু দিতাম না। এখন কোনগুলো দেন তাহলে? এখন ওই যে রেনামক্স রেনামাইসিন ওদের ওগুলাই মানে ওগুলোর সাথে সাথে প্রাকৃতিক ওগুলো খাওয়াই, এগুলোর সাথে আর কি আসছি আমি। কাজ কোনটাই বেশি করে, মানে প্রাকৃতিকে করে নাকি রেনামাইসিন? বা আমার কাছে মনে হয় যে রেনামাইসিন ওইটা কোনো এখন কাজ করে না হিসেবে মনে করেন যে কাঁচা হলুদ আদা রসুন এগুলো খাওয়াইলে কি, রসুনটা খাওয়াইলে কি শীতকালে মুরগির হলো শরীরটা গরম থাকে, আর হলো আদা খাওয়াইলে ঠান্ডার ভাবটা দূর হয়ে যায়। আর রসুন পেঁয়াজ আছে, পেঁয়াজ কাঁচা হলুদ এগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করে তারপরে হলো খাওয়াই ওদেরকে, শাকসবজি দিয়ে আর হলো সব কিছু মিলিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াই। এটা আপনি মানে কতদিন পর পর? আমি সপ্তাহে খিচুড়িটা 2 দিন দেই, আর হলো গমের ভুসিটা 1 দিন দেই, আর মনে করেন যে ওই যে চাউল আছে গম আছে ওগুলো দেই, আর ফিড দেই, মানে সব কিছু মিলিয়ে আমি প্রাকৃতিকভাবে আর কি করার চেষ্টা করতেছি এগুলো। মানে শুধুমাত্র একটা খাবারের উপর নির্ভরশীল না, নির্ভরশীল না, কারণ আমি যদি শুধুমাত্র ফিড দেই তাহলে ফিটে মনে করেন আমার খরচটা বেশি পড়ে যাবে গা, তাইলে আমার কিন্তু লাভের অংশটা কম দেখা যাবে। এই জন্য আমি প্রাকৃতিকভাবে প্রাকৃতিক খাবারটা দিই, আমার লাভের অংশটাও বেশি থাকে, আর মানে মুরগির মাংসের একটা সুস্বাদু একটা ভাব থাকবে প্রাকৃতিকভাবে যদি আমি পালনটা করি। আর যদি শুধু ফিট খাওয়াই তাহলে তো মনে করেন ওটা অন্য দিকে গেল, মানে ব্রয়লারেও তো ফিট খায়, আর সোনালিতেও ফিট খায়, ককেও ফিট খায়, তো ওটা কিন্তু আলাদা একটা স্বাদ। মানে দেশির যে একটা স্বাদ, ওই দেশির একটা স্বাদ পালতে গেলে খাওয়াইতে গেলে মানুষের তাহলে মনে করেন প্রাকৃতিকভাবে পালতেও বইটে। আচ্ছা, বিক্রির কথা আবার চলে আসছে, আপনি বিক্রি করেন আমাদের জানালেন। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় আমি যেটা মনে করি, কারণ জিনিস আসলে উৎপাদন করা সহজ অনেকেই বলে, এবং অনেকেই কিন্তু মুরগি এখন পালন করে, স্পেশালি দেশি মুরগির যে একটা জনপ্রিয়তা সেটা কিন্তু এখন অনেক বৃদ্ধি পাচ্ছে, সবাই কম বেশি মুরগি পালন করছে, অনেকে লাভ হচ্ছে আবার অনেকে কিন্তু লসের দিকেও যাচ্ছে, কারণ বিক্রির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রাখে যে বিক্রি করতে পারছে না। আপনি আপনার এই মুরগিগুলো আসলে কিভাবে বিক্রি করেন আমাদের একটু জানাবেন। আমি আমার মুরগিগুলো বিক্রি করতে কোনো সমস্যা না, আমার বাড়ির কাছে হাট আছে, ওই জায়গায় মনে করেন যে আমার হাজব্যান্ড মুরগিগুলো নিয়ে যায়, ওই বাড়ির নিয়ে গেলে পরে মনে করেন ব্যাপারীদের কাছে নেয়, গৃহস্থেও নেয়। এক একটা মুরগি মনে করেন আমার হলো 400 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। মানে একটা মুরগি কত মাস বয়সে এগুলো বিক্রি? এগুলো কত মনে করেন 4 মাস 4.5 মাস এরকম বয়সের মুরগি। 4 মাস 4.5 মাস বয়সে। আচ্ছা, এই যে বিক্রি যে হচ্ছে ভালো টাকাতে বিক্রি করছেন আপনি, কিন্তু কথা হচ্ছে এই যে প্রথম দিন থেকে যে 4 মাস 4.5 মাস পর্যন্ত নিয়ে যাওয়া, মানে পালন করা, এদেরকে খাবার খাওয়ানো, আপনি অনেক পরিশ্রম করেন, আমাদের জানালেন যে অনেক কষ্ট করে মুরগি পালন করছেন, আপনার পরিশ্রমের একটা কিন্তু দাম রয়েছে। সবকিছু মিলে আসলে একটা মুরগির পিছনে খরচ আপনার কেমন যাচ্ছে? আমার সব কিছু মিলে মনে করেন একটা মুরগি প্রতি 300 থেকে 350 টাকা খরচ যায় একটা মুরগির পিছনে। আর আমি বিক্রি করি মনে করেন 400 টাকা বিক্রি করি, 450 টাকা বিক্রি করি, আবার 500 টাকাও বিক্রি করি। এটা মনে করেন যে কিছু এক এক সময় এক এক হাট আসে যে মানে ছোট মুরগিগুলাই অনেক দামে বিক্রি করা হয়, আবার অনেক সময় আছে যে বড় মুরগিগুলাই কিন্তু অনেক মানে কম দামে বিক্রি করা হয়। এটা হাটের চাহিদা হিসেবে দাম ওঠানামা করে, সবসময় একরকম বাজার থাকে না সব সময়। আচ্ছা আপা, অনেক নতুন নারী উদ্যোক্তা আসলে আপনাদের দিকে তাকিয়ে থাকে, আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আগ্রহ তাদের থাকে যে আমরা কিভাবে মুরগি পালন বা আমরা কিভাবে আসলে এই মুরগির খামার শুরু করতে পারি। তো তাদের জন্য আপনার এত বছরের অভিজ্ঞতা থেকে আসলে কি পরামর্শ থাকবে? হ্যাঁ, তাদের জন্য আমার একটা কথা থাকবে যে তারা যদি উৎসাহ মনের ভিতরে জাগায় যে আমরা পালবো দেশি মুরগি, মনের একটু সাহস থাকলে মনে করেন যে এটা সফলতা অর্জন করা যায়। তো কিন্তু একটা নারীর মনে সাহস থাকতে হবে। আছে মুরগি পালতে গেলে কিন্তু অসুখ বিসুখ হবেই, মানুষেরও যেরকম অসুখ হয় ওদেরকেও তো ঠিক ওই রকমই অসুখ হয়, কিন্তু ওইটাই মনে করেন যে মন দুর্বল করলে কাজ হবে না, মনের ভিতরে সাহস রেখে এগিয়ে যাইতে হবে, তাহলে মনে করেন যে সব কিছু একটা করা পারবো নি। আচ্ছা, ঠিক আছে আপা, ভালো থাকবেন। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনার মুরগি দেখে, আপনার মুরগির শেড দেখে। আমরা দোয়া করি যে পরিকল্পনা করছেন এই মুরগির খামার নিয়ে, ভবিষ্যতে সেগুলো যেন আপনার পূরণ হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনারা যারা রয়েছেন আমাদের সাথে,
এখানে দেখছেন একজন উদ্যোক্তাকে, যিনি নতুন করে যদি আবার বলি সেটা হচ্ছে 5-6টা মুরগি দিয়ে খামার শুরু করে সেই 2 বছর আগে। এখন তো আপনারা দেখতে পেলেন বিশাল একটি শেড তৈরি করেছে, হাঁস, মুরগি, ছাগল, কবুতর সব কিছুই পালন করছে। একদম সমন্বিত খামার বলতে আমরা যেটা বুঝি, সেখান থেকে কিন্তু ভালো একটা অর্থনৈতিক সাপোর্টও উনি পাচ্ছে। আমার মনে হয় যে কোনো জিনিস শুরু করার আগে অল্প দিয়ে শুরু করতে হবে, এবং আমরা যতগুলো খামারে যাই সবাই কিন্তু বলে যে অল্প দিয়ে শুরু করেছে, কেউ হুটহাট কিন্তু বলে না যে আমি এত টাকা দিয়ে শুরু করেছি। এবং আমরাও আপনাদেরকে সবসময় বলি যে অল্প দিয়ে শুরু করেন, নিজে অভিজ্ঞতা নেন, বুঝেন, জানেন, এরপরে ধীরে আস্তে শুরু করেন বা বাণিজ্যিকভাবে যান। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।